অবশ্যই তুলবো। যারাই অপরাধী তার বিচার হোক, আইন অনুযায়ী তার বিচার হোক, সকল অপরাধীরই বিচার হোক, সে সরকারের হোক বেসরকারি হোক, সে এই সরকারের হোক বা আগের সরকারের হোক, যে অপরাধী তার যাতে বিচার হয় সেটাই হলো আমাদের কাম্য। তো ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে বিজয় লাভ করতে পারে, দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না। মির্জাপুর, টিপু সুলতান। যদি তাই হয়, ষড়যন্ত্র থেকে থাকে, এটা তো আর স্বাভাবিক কোন তত্ত্বাবধায়ক সরকার নয়, খুব স্বাভাবিক যে দৃষ্টিতে আমরা দেখি না কেন। আমি একটু কথা বলি। ডক্টর ইউনূস আসার পরে উনি বললেন যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে ছাত্ররা, জনগণের কথা কিন্তু বলে নাই, না তাই না? মাহমুদুর রহমান মান্না যথার্থই বলছেন যে 69, 62, 48, 62, 54 এবং 69, 71 কখনোই ছাত্ররা কিন্তু মন্ত্রিসভায় দাবি করেননি, পার্লামেন্টে যাওয়ার দাবি করেননি, চিন্তাই করেননি, কিন্তু ওনারা চিন্তা করে ফেলছেন। যেহেতু অস্বাভাবিক একটা সরকার এবং এর পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এখন এসে সবার মুখ থেকে একেবারে চরম সত্যগুলো যেভাবে হোক বের হচ্ছে, ষড়যন্ত্রটা কোথায় ছিল, প্ল্যানিংটা কোথায় ছিল, তাহলে নির্বাচনটা আমরা আশা করছি কিভাবে? আমি আশা করছি জনগণের মতামত এবং জনগণের চিন্তার উপর আস্থা রেখে। কিন্তু জনগণ ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর। জনগণের সিদ্ধান্ত কিন্তু ভুল হয় না, ঐতিহাসিকভাবে সত্য। জি, এটা আমরা শুনি, আপনাদের মতন বিজ্ঞজনরা বলেন। কিন্তু আমি যদি খুব স্পর্শকাতর একটি প্রশ্ন করি, 2024-এর এই আন্দোলনের প্রতি আমরা অনেকেই সমর্থন দিয়েছিলাম, সিনিয়র সিটিজেন হিসেবে আপনিও সমর্থন দিয়েছিলেন। ইভেন এই সরকারের যারা উপদেষ্টা পরিষদে ছিল ছাত্রদের মধ্যে বা উপদেষ্টা পরিষদের বাইরে, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তাদের 6 জনকে যখন ডিবি কার্যালয়ে আটক করা হয়েছিল, আপনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন, রাজপথে নেমেছিলেন এবং শেখ হাসিনা সরকারের পতনটা আরো অনেকের মতো আপনিও চেয়েছিলেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানান ধরনের যে উদ্যোগ, বিতর্কিত কর্মকাণ্ড, এই জায়গা থেকে কি মনে হয় যে শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল? এটা অনেকেই বলেন, কিন্তু শেখ হাসিনা পতন ঘটাতে গিয়ে আমরা আসলে কি করলাম? এরকম কোন প্রশ্ন কি আপনার মধ্যে জাগে? শুনেন, এটা তারও ভুল ছিল, আমাদেরও ভুল ছিল, কিন্তু জনগণের যে সিদ্ধান্ত সেটাই ভুল ছিল না। জনগণ কেন রাস্তায় নামলো? রাইট। আর আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে গুলিটাও যাতে বন্ধ। এক্স্যাক্টলি। কারণ কোন প্রকারেরই সেটা নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক, হত্যা এটাকে নিরস্ত্র মানুষকে হত্যা করার এর পক্ষে কখনোই হতে পারে না। আর ব্যক্তিগত ভাবে আমি মৃত্যুদণ্ডের অভিযুক্ত, এটা আমার ব্যক্তিগত মত। হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই, কিন্তু সেখানে আমরা যখন দেখলাম যে পুলিশ গুলি চালাচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা নিহত হচ্ছে, এখন এসে জানা যাচ্ছে হ্যাঁ পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে। যেমন আমিও তো রাজপথে ছিলাম, সেটা সাংবাদিকতার জায়গা থেকে হোক, পেশাদারিত্বের জায়গা থেকে হোক, অথবা আপনি যেদিন এই কর্মসূচি দিয়েছিলেন 6 ছাত্রের মুক্তির জন্য, আলটিমেটাম দিয়েছিলেন ডিবি হারুনের প্রতি, সেই কর্মসূচিতে হাইকোর্টের মধ্যে আপনার পাশে ছিলেন, আপনার খেয়াল আছে কিনা জানি না। যাই হোক, তো এখন তো এসে জানা যাচ্ছে কিভাবে পুলিশ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, কিভাবে মেট্রো রেলে, কিভাবে বিকি ভবনে আগুন দেওয়া হয়েছে, থার্ড পার্টি এসে তারা নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে সরকারের উপরে দোষটা চাপালো, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করলো। আমি আবারও বলি, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছিল। তাহলে এখন এসে আমরা কাদের বিচার দাবি করবো? অবশ্যই শেখ হাসিনা সরকারে যারা ছিল তাদের বিচারটা দাবি করি, পাশাপাশি আমরা কি আর কারো বিচার দাবি তুলবো না? অবশ্যই তুলবো। যারাই অপরাধী তার বিচার হোক, আইন অনুযায়ী তার বিচার হোক, সকল অপরাধীরই বিচার হোক, সে সরকারের হোক বেসরকারি হোক, সে এই সরকারের হোক বা আগের সরকারের হোক, যে অপরাধী তার যাতে বিচার হয় সেটাই হলো আমাদের কাম্য। এবং এটা সম্ভবপর কেবলমাত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকেই বা
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আমি যদি একেবারে সরাসরি প্রশ্ন করি যে এই 1 বছরে আমরা কি পেলাম যে যার মধ্য দিয়ে আমরা বর্ণাঢ্য ভাবে আয়োজনটা করতে পারি, এই প্রশ্ন যেমন আমি নিজেকে করছি, আপনার প্রতি আমি রাখছি, উত্তরটা কি দিবেন? এটার কোনো উত্তর নাই। বর্ণাঢ্য ভাবে করার কোনো কারণ আমি খুঁজে পাই না, কারণ দেশের শিল্প কারখানা ধ্বংস, গ্যাস নাই, ইন্ডাস্ট্রি ধ্বংস, গার্মেন্টস গুলো বসে গেছে। কেন? এই যে মবের নামে যে ভায়োলেন্সটা হচ্ছে, জি, এটারে সরকার দিচ্ছে কি, এটা একটা প্রেশার গ্রুপ। এটা যখন বুমেরাং হয়ে যাবে তখন তারা কোথায় কি তখন বলবে। বুমেরাং হওয়ার কি সম্ভাবনা আছে? অবশ্যই আছে। আমি একটা উদাহরণ দিই। 2003 সালে 4 সালে বোধহয় র্যাব হইল। র্যাব হওয়ার পর 5 সালেই আমরা একটা বের করলাম, সেখানে যে র্যাব না রাষ্ট্রীয় সন্ত্রাস, একটা পুস্তিকা, যে 1 বছর ভেতর কতগুলো হয়েছে। সে র্যাব গঠন করছে কিন্তু বিএনপির আমল। পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, যে কারণে বিএনপির একটা আর্লি কমিটমেন্ট আছে যে তারা ক্ষমতায় গেলে পরে র্যাবকে বিলুপ্ত ঘোষণা করবে। আমি জানি না এটা এখনো তারা স্ট্রিক্ট থাকবে কিনা, কিন্তু তাদের একটা আছে। তো এই যে অবস্থাটা, যে যেটা করে সে সেইটা ভোগে। আজকে যে আওয়ামী লীগের মতো সংগঠন সারা দেশে নাই, কই পাকিস্তান আমল তো এটা ছিল না। আজকে তারা সব ছাত্র নেতারাও দেশের বাইরে, দেশে থাকবে, সেটা দরকার হয় জেলে থাকবে, জেলে থাকবে। আমরা তো 75 পর জেলে ছিলাম, 71-এর আগেও জেলে ছিলাম, 71-এর পরেও জেলে গেছি, হয়েছি 75-এর পরে জেলে গেছি। তাতে কি 92-তে গণ আদালত করতে গিয়ে ওয়ারেন্টি হয়েছে, জানার ইমাম সহ 24 জনার। হ্যাঁ, তখন আসিফ নজরুলেরও ওয়ারেন্টি হয়েছে। তো সে ভুলে গেছে, হয়তো ভুলে যায় না, আমার মনে হয় না। আমি যেটা মনে করি যে এই অবস্থা তাদের থাকবে না। একটা ওই দেয় যে আমার কথা না, অধ্যাপকের কথা, সে বলছে যে আমাদের মিউজিশিয়ান বা এই থিওরিশিয়ান ডক্টর ইউনুস, উনি 3-0 কথা বলেন। তার মধ্যে একটা বলেন যে ঋণ পাওয়াটা হয়েছে মানুষের জন্মগত মানবাধিকার, আর আমরা জানি যে ঋণ মুক্ত হওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের মানবাধিকার। উনি ঋণগ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই, আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে। এখানে হলো পার্থক্য। চমৎকার একটা উদাহরণ, চমৎকার একটা উদাহরণ। আওয়ামী লীগ অবশ্যই নানান ধরনের অপকর্ম করেছে এবং তারা নিজেরাই যেভাবে হোক পালাতে হয়েছে বা দেশ ছেড়েছে, যেভাবে হোক দেশে নেই। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ খুব শীঘ্রই ব্যাক করবে? আমি তো জ্যোতিষ না, তবে আমি যেটা দেখছি যে 75-এর পর কিন্তু আওয়ামী লীগের এই নেতারা, জাহাঙ্গীর কবির নানক, তারপর ক্ষম জাহাঙ্গীর, এই ফজলুর রহমান, এরা কিন্তু দেশে থেকেই আন্দোলন করছেন। 75-এর 15ই আগস্টের পর তার থেকে তো বড় ডিজাস্টার এটা না, রাইট? তো তখন যদি তারা দেশে থেকে এটা করতে পারে, এখন কেন পারবে না? এখন কেন দরকারের জেলের ভেতরে যেত, ট্রায়াল ফেস করতো, তাই না? তা না, তারা চলে গেছে। কিন্তু 5 আগস্ট যে অবস্থা ছিল, যে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটা অংশের যে মোটিভ, একটা গ্রুপের, বিক্ষুব্ধ না, একটা গ্রুপের একটা ছিল, সেই গ্রুপের থেকে আওয়ামী লীগের রেসপন্স বেশি ছিল না, সমর্থন বেশি ছিল না। হারালো, কেন হারালো?
এটা তো তাদের অ্যানালাইসিস করতে হবে, উপলব্ধি করতে হবে। কিন্তু তা তো হচ্ছে না। মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে যা কিছু ঘটছে, মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্ন থেকে শুরু করে নানান ধরনের ভাস্কর্য, 32 নম্বর গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে, এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞাও তারা নির্ধারণ করছে। সংবিধানে সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে, দাবি জানানো হচ্ছে। এই সব কিছু মিলিয়ে আপনার প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময় শুনছি বিভিন্ন জায়গাতে। তারপর যদি আবার একটু আজকের দিনে বলতেন বর্ষপূর্তিতে। আমি বলবো যে এগুলো সব পাগলের প্রলাপ। পাগলে আছে না রাস্তায়, আমরা অনেক সময় উপভোগ করি, জি, পাগলের পাগলামে, সেরকম উপভোগ করতেছি, নাথিং এলস। জি, শুধুই উপভোগ করছি নাকি আতঙ্ক এবং শঙ্কার জায়গাটিও রয়েছে? আতঙ্কের জায়গাটা এখন আর নাই, কারণ আমার বয়স তো 78 চলতেছে। তো সেই জায়গায় আমি বেঁচে আছি, এইটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে বোধহয় আরো কিছু কর্তব্য দিয়ে দিচ্ছেন, যে কারণে বাঁচাই রাখছেন। সে কর্তব্য পালনের জন্যই বোধহয় বেঁচে আছি। দেশমাতৃকার কল্যাণ, মানুষের কল্যাণ, যতটুকু পারি। অনেকের চোখে কল্যাণ, অনেকের চোখে তারে আমাকে যাতা গালিগালাজ করে, তো করুক, এটা আমি তোয়াক্কা করি না। আমি যদি মনে করি আমার বিবেক ন্যায়ের পথে আছে, আমি যদি মনে করি আমি দেশপ্রেমিকের পথে আছি, তাহলে পরে আমি সেটাই। আমি আওয়ামী লীগের দলের না, কখনোই। আমি 72-এর পরে আওয়ামী লীগ করি নাই, কিন্তু বঙ্গবন্ধুর প্রতি একটা শ্রদ্ধা আছে জাতির জনক, মাওলানা ভাসানীর প্রতি একটা শ্রদ্ধা আছে, শেরে বাংলার প্রতি অসংখ্য শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধা তো আপনি আমার জোর করে নিতে পারবেন না, তাই না? যা কিছু করছে এর শেষটা কোথায়? আপনি হয়তো আশাবাদীটার কথা বলবেন, কিন্তু আমি বলবো এটা আমারও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর থেকে বিকশিতই হবে, সেই স্বপ্নই আমি দেখি। এত সমালোচনার পরেও, এত বাধার পরেও তো ডক্টর মোহাম্মদ ইউনূস এসব জায়গা থেকে থেমে নেই। তার সরকার যা ইচ্ছা তা করছে। তুরস্কে কামাল আতাতুর্কের দলকে হারিয়ে ক্ষমতায় আসছে কিন্তু এরদোয়ান। কিন্তু সে একটা সময় চিন্তায় ছিল যে এরদোয়ানের চিন্তা চেতনায় যেটা ছিল যে খলিফা হবে এবং খেলাফতকে আবার নিয়ে আসবেন উনি, এবং কামাল আতাতুর্ককে উনি নাস্তিক টাস্তিক বলে টইলে চেষ্টা করেছিলেন। পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে আঙ্কারার মেয়র হয়ে গেছেন কামাল আতাতুর্কের দলের, যেটা আগে ছিলেন এরদোয়ান। এই যে পরিবর্তন, মানুষ কিন্তু পরিবর্তন একটা চায়, কিন্তু মূল পরিবর্তন চায় না। আমি যেরকম আমার জাতিসত্তাকে বিসর্জন দিতে পারি না, তেমনি আমার ধর্মকেও বিসর্জন দিতে পারি না। এটা কিন্তু পাশাপাশি। তেমনি একটা হিন্দুও তার হিন্দুত্ব বিসর্জন দেবে না, আবার বাঙালিত্ব বিসর্জন দেবে না। অতএব এখানে আমার মিলটা কোথায়? মিলটা হলো জাতিসত্তা। অতএব, এবং বাংলাদেশ হলো একটা ব্যতিক্রমী দেশ, যেটা গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের জন্য 9 মাস লড়াই করছে, 30 লক্ষ মানুষ আত্মহতি দিচ্ছে, 2 লক্ষ মানুষ মা বোন তার ইজ্জত পেয়েছে। এটা একটা ব্যতিক্রমী রাষ্ট্র। এই রাষ্ট্রকে এত সহজে ভুলানো যাবে না। বিপথে পরিচালিত করার চেষ্টা করতে পারে, চেষ্টা বিভিন্ন জায়গায়। আজকে পাকিস্তানের বেলুচিস্তানের মতো জায়গায় একজন মহিলা নেতৃত্ব দিচ্ছে, ডক্টর মাহেরান, স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে। যে বেলুচিস্তান বলা যায় যে এক রকমের কট্টর সুন্নি মুসলমানদের দেশ, সেইখানে কিন্তু মাহেরান লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা বালুচ, আমরা বাঙালি না, আমরা শহীদদের অমর্যাদা করব না। বাঙালিরা আমরা যে শহীদদের অমর্যাদা করেছি সেটা কিন্তু মাহেরান পর্যন্ত, বালুচিস্তান পর্যন্ত গেছে। সরকারের অন্যতম উপদেষ্টা, তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন, মাহফুজ আলম, তিনি এই বর্ষপূর্তির ঠিক পূর্বক্ষণে মন্তব্য করেছেন যে আরেকটি 1/11 গন্ধ পাওয়া যাচ্ছে। তেমন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, অথবা সরকার কি নিজেই কোনো আতঙ্কের মধ্যে রয়েছে? এইটা আমি বলতে পারি না, কারণ তারা কি আতঙ্কে আছে না উৎসবে আছে এটা তারা জানে।
হ্যাঁ, এটা তো একটা থ্রেট দিচ্ছেন বেসিক্যালি আমার মনে হয় সেনাবাহিনীকে, যে তারা ক্ষমতা দখল করবে। ওয়ান ইলেভেন মানে কি, যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, এটা তো আমি বলবো যে জনগণ তো এটা চাচ্ছে। এটা যদি 8 তারিখে বা 5 তারিখে সেনাবাহিনী দখল করতো, জনগণ কি খুব একটা অখুশি হইতো? জেনারেল